প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ঘরে আছো, ভালো আছো। আমাদের এই সারা বিশ্বে যে ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমণ কোভিড-19, আমরা তার থেকে বাঁচার জন্য সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং সরকারি যে সমস্ত বিধিনিষেধগুলো দেওয়া আছে, নির্দেশমালা, সেগুলো আমরা মেনে চলব। তোমরাও মেনে চলবে, সেই সঙ্গে বই নিয়ে বসবে, পড়াশোনা করবে, আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং অন্যান্য স্যারদেরও ক্লাসগুলো যারা ইউটিউবে ছাড়ছে তাদের ক্লাসগুলো তোমরা দেখবে, দেখে কি করা যাবে। আর আমরা এইভাবেই করব। তারপরে আমাদের একদিন এই আধার কেটে যাবে, সূর্যের ভোর আসবেই, সূর্যের আলোকিত হবে পৃথিবী। সেদিন আমরা আবার কলেজে যাব, হইচই করবো, পড়াশোনা করব। ততদিন বইয়ের সাথে সম্পর্ক রেখো, একেবারেই সম্পর্কচ্যুত হয়ে যেও না। মানসিকভাবে ভালো থেকো সবাই। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম তরঙ্গের আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখেছি, তার কিছু সমাধান দেখেছি। আজকে আমরা দেখব স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ শুরু করার আগে আমরা চলে যাচ্ছি একটি নীতিতে, যেটাকে বলে তরঙ্গের উপরিপাতন নীতি। তাহলে দেখো, বোর্ডে চলে যায় তরঙ্গের উপরিপাতন নীতি। আমরা জানি একাধিক তরঙ্গ একই সময়ে একই মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে, কিন্তু যখন ওই মাধ্যমের মধ্য দিয়ে কণাগুলো অগ্রসর হয় তখন সকল তরঙ্গের প্রভাব আলাদা আলাদাভাবে কিন্তু পরিলক্ষিত হয়। আমরা উপরিপাতনের নীতিতে যদি তরঙ্গগুলোকে বিশ্লেষণ করে দেখতে চাই, তাহলে ধরি একটি তরঙ্গ এ এবং একটি তরঙ্গ বি পরস্পর বিপরীত দিক থেকে আসছে। দেখো, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এ দিকে যাচ্ছে এবং বি দিক থেকে আসছে। তাহলে দেখা যায় যে এক সময় দুইজন উপরিপাতনের ফলে এখানে একটা লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়েছে। তাহলে এই লব্ধি তরঙ্গটা আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে যখন সর্বোচ্চ বিস্তারে কাঁপে, যখন সর্বোচ্চ লব্ধি হয়, যখন বিস্তার সর্বোচ্চ হয়, তখন সেখানে সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়। আবার দেখো, আরেকটি তরঙ্গ যখন আবার এখান থেকে লব্ধির পরে তরঙ্গটি যখন আবার অগ্রসর হয়, তখন তরঙ্গটি আবার বি তরঙ্গটি এদিকে চলে আসে এবং এই তরঙ্গটি এদিকে চলে যায়। ঠিক একইভাবে যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে আমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা তরঙ্গ এ এইদিকে যাচ্ছে এবং বি এইদিকে আসছে, কিন্তু বি এর দশা বিপরীত দশা আছে। তাহলে কণাটি বিপরীত দশায়, সম্পূর্ণ বিপরীত দশায় আছে এবং দুইজন যখন একসঙ্গে এসে মিলিত হয়, তখন তারা এখানে এসে লব্ধি তরঙ্গের সৃষ্টি করে এবং সেই লব্ধিটা আমরা দেখালাম, এটা হলো তাদের লব্ধি তরঙ্গ। এবং আবার এখানে এসে দুজনে আলাদাভাবে চলে যায়। তাহলে এই যে তরঙ্গের খেলা, একেই আমরা তরঙ্গের উপরিপাতনের দুটি নীতির মাধ্যমে প্রকাশ করতে পারি। এক হলো, এই তরঙ্গগুলোর তাদের একটির ক্রিয়া অপরটির দ্বারা কখনোই ব্যাহত হবে না। একটির ক্রিয়া কখনোই অপরটির দ্বারা ব্যাহত হবে না। আরেকটা হচ্ছে, কণার লব্ধি সরণ প্রত্যেক তরঙ্গ পৃথক পৃথকভাবে সংঘটিত হবে এবং যে সরণ সৃষ্টি করবে তা তাদের বীজগাণিতিক যোগফলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমাদের একটি তরঙ্গের লব্ধি হয় y1 এবং আরেকটি তরঙ্গের লব্ধি হয় y2, না লব্ধি সরণ হয় y2, তাহলে আমাদের লব্ধি তরঙ্গ y = আমরা পাবো y1 প্লাস y2। তেমনিভাবে আমরা এটাকে প্লাস মাইনাস লিখতে পারি, তো এটাকে মাইনাস হলে y2। তাহলে y = y1 প্লাস মাইনাস y2। এটাই হলো আমাদের তরঙ্গের উপরিপাতনের নীতি। তাহলে আমরা পরীক্ষায় সাধারণত আমরা উপরিপাতনের নীতিটি লিখো আসে, অথবা আসে 1 নম্বরে, কখনো 2 নম্বরে আসে। এবারে আমরা চলে যাব স্থির তরঙ্গের সমীকরণ। বোর্ডে চলে যাই, দেখি আমরা একটা স্থির তরঙ্গের সমীকরণ। আমরা একটি সুতাকে এক দৃঢ় অবলম্বনের সঙ্গে এক প্রান্তে বেঁধে নিলাম, বেঁধে নিয়ে আরেক প্রান্তের সঙ্গে একটি সুরশলাকা রাবার প্যাডে আঘাত করে ধরলাম। ধরলে দেখা যাচ্ছে যে এখানে
একটি অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয় এবং ওই প্রান্তে যে একটি অগ্রগামী তরঙ্গটি আবার বিপরীত দিক থেকে আরেকটি অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয়ে চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অগ্রগামী তরঙ্গ পরস্পর উপরিপাতন হয়ে সুন্দর মতো আমাদের একটি স্থির তরঙ্গের সৃষ্টি করে। তাহলে প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট সমান তরঙ্গ দৈর্ঘ্যে একই সময়ে পরস্পর বিপরীত দিক থেকে দুইটি অগ্রগামী তরঙ্গ যদি একই সাথে মিলিত হয় তাহলে কোথাও সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হয়, কোথাও নিষ্পন্দ বিন্দুর সৃষ্টি হয়, নোড এবং এন্টি নোডের সৃষ্টি হয়। তাহলে আমরা কোথাও যেখানে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয় সেখানে আমরা জোরে শব্দটি শুনতে পাই, আর যেখানে নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয় সেখানে আমরা শব্দ শুনতে পাই না, অর্থাৎ সেখানে এই নোড সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি তরঙ্গ মিলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। তা আমরা আগে দেখেছিলাম যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ হলো আমাদের a sin 2 pi by lambda into vt plus x। যদি বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়, একটা প্লাস হয় একটা মাইনাস হয় আমরা বলেছিলাম। তাহলে আমরা এখন দেখছি যে একটি সরণ y1 ইকুয়াল টু যদি ধরি তাহলে তরঙ্গ সৃষ্টির জন্য যে দুইটি তরঙ্গ এখানে, সে একটা সরণ y1 এবং একটা সরণ যদি y2 হয়, তাহলে y1 যদি হয় a sin 2 pi by lambda into vt plus x এবং y2 যদি হয় a sin 2 pi by lambda into vt minus x, তাহলে এদের লব্ধি হবে y equal to y1 plus y2। তাহলে এই দুটাকে আমরা যোগ করলেই আমরা এর লব্ধি তরঙ্গটা পেয়ে যাব, এবং লব্ধি তরঙ্গ পেয়ে গেলেই আমরা সেখান থেকে বের করতে পারবো তার সুস্পন্দ বিন্দুর জন্য এবং নিষ্পন্দ বিন্দুর জন্য এরকম ফর্মুলা আসবে সেটা। তাহলে এখন দেখি আমরা যোগ করে, আমাদের এখানে দুইটাকে যোগ করলাম দিস প্লাস দিস, এবং এখান থেকে a কমন নিয়ে নিলাম, নিয়ে থাকলো আমাদের sin 2 pi by lambda vt plus x প্লাস sin 2 pi by lambda into vt minus x। এখন এখানে দেখো আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলা দিব, সেটা লাগাবো, সেটা হচ্ছে কি sin c plus d। দেখো sin c plus sin d, তাহলে sin c plus sin d equal to আমরা জানি 2 sin c plus d into cos c minus d, c plus d by 2 into cos c minus d by 2। তাহলে আমাদের এখানে দেখো আমরা কি করলাম, ওই 2 ফর্মুলা 2টাকে বাইরে নিয়ে আসলাম, আর এটা তো আছেই, তাহলে 2 এ রয়ে গেল sin 2 pi by lambda into vt plus x, আর যোগ করলাম vt minus x by 2, আবার cos 2 pi by lambda into vt plus x minus vt plus x by 2। আমরা যেহেতু এটা ফার্স্ট ইয়ারের জন্য করছি সেহেতু আমরা একটু বিশ্লেষণ করেই লেখাগুলো দেখাই বা ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি। ফার্স্ট ইয়াররা যেহেতু এখনও এতটা পরিপক্ক না, সেজন্য আমরা এটা দেখাই, হ্যাঁ, এটা যাতে ছাত্রদের সুবিধা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে ক্যালকুলেশনটায় আমাদের এখানে চলে আসলো, এখানে আমাদের এই দুইটা যোগ করে 2vt 2 কাটা এভাবে আমরা করে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 2a sin cos 2 pi by lambda into x into sin 2 pi by lambda into vt। এখন আমরা এখানে লিখবো y equal to a, একটা বড় হাতে নিয়ে দিলাম, a sin 2 pi by lambda into vt, অর্থাৎ এই a আমরা a সমান ধরেছি, a is equal to 2a cos 2 pi by lambda into x আমরা ধরে নিয়েছি। তাই আমরা এই লাইনটাকে, সমীকরণটাকে সোজাসুজি লিখতে পারি y is equal to a sin 2 pi by lambda into vt, যেখানে a এর মান হচ্ছে twice a cos 2 pi by lambda into x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে a sin 2 pi ft।
এখানে প্রত্যেকটা জিনিসের আমরা জানি কোনটা কি, তাও আরেকবার আমরা বলি। এ হচ্ছে বিস্তার, এফ হচ্ছে কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে এখন আমরা এই সমীকরণটি থেকে দেখতে পাবো যে কজের মান আমরা জানি কজ 0 90, cos 90 0, cos 0 1। তাহলে আমরা এখানে নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে নিষ্পন্দ বিন্দু তৈরি হয়েছে, একটা সুস্পন্দ বিন্দু এবং একটা নিষ্পন্দ বিন্দু, একটা সুস্পন্দ বিন্দু এবং একটা নিষ্পন্দ বিন্দু। তাহলে নিষ্পন্দ বিন্দুর জন্য আমরা cos 2 pi lambda into x equal to 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 pi lambda into x into twice pi twice n minus 1 into pi by 2। এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করে নিই, তাহলে একটার জন্য, প্রথমটার জন্য আমরা পাচ্ছি এই x ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, এদিকে চলে আসবে, এই ল্যামডা পাই বাই 2 এর সঙ্গে কেটে যাবে এবং এখানে থাকবে x ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4, তারপর একটা পাবো 3 ল্যামডা বাই 4 এবং 5 ল্যামডা বাই 4। ঠিক একইভাবে আমরা cos এর সর্বোচ্চ মানের জন্য ধরবো সুস্পন্দ বিন্দুর জন্য cos 2 পাই বাই ল্যামডা ইন্টু x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখব 2 পাই বাই ল্যামডা ইন্টু x ইকুয়াল টু n পাই। এখানে আবার n ইকুয়াল টু 1 2 3, এখানে আবার আমরা n এর মান বসিয়ে একবার পাবো x ইজ ইকুয়াল টু 0, একবার পাবো x ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 এবং একবার ল্যামডা এবং 3 ল্যামডা বাই 2। এভাবে আমরা সুস্পন্দ বিন্দুর জন্য সমীকরণ নির্ণয় করব এবং নিষ্পন্দ বিন্দুর জন্য সমীকরণ নির্ণয় করতে পারব। প্রিয় ছাত্রীরা, চলো আমরা এখন একটা টানা তারের আর কম্পনের তরঙ্গটা দেখে আসি। আর কম্পনের তরঙ্গ কিরকম হয়, তার সমীকরণ কিভাবে হয়, এর মধ্যে কিভাবে আর তরঙ্গের বেগ পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা একটা তার নেই, তারটাকে নিয়ে অনুপ্রস্থের দিকে কোণ করে টেনে ছেড়ে দিই। ছেড়ে দিলে তারটির মধ্যে কম্পনের সৃষ্টি হবে এবং সেই কম্পনের অংশ থেকে আমরা ধরি এর অংশটুকু হচ্ছে এ বি। এর বৃত্তাকার অংশের যদি স্পর্শক আঁকি আমরা এখানে টানি, আমরা এটা পাচ্ছি এ ও বি, আর একটা পাচ্ছি ও এ, দুটাই হচ্ছে আর, এটাও আর বৃত্তের ব্যাসার্ধ। আর টানাতারটিকে টানলে এটা বৃত্তের কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল সৃষ্টি করে, তা হবে এই টানাতারের সমস্ত ভর এবং এর ব্যাসার্ধের সমান। তাহলে এখন আমরা দেখি এই টানাতারটিকে আমরা যদি দেখি, এদিকে আমাদের দুটি টান টি কস থিটা, টি কস থিটা, এবং এদিকে কেন্দ্রের দিকে টানছে ও কেন্দ্রের দিকে টি সাইন থিটা। তাহলে 2t sin থিটা, cos থিটার জন্য cos থিটা দুইটা কাটাকাটি হয়ে যাবে এবং থাকবে শুধু 2t sin থিটা। কেন্দ্রমুখী বলের যোগান দিবে এবং এটা বৃত্তাকার, এটা তরঙ্গের সৃষ্টির জন্য এটা আমাদের কাজ করবে। তাহলে মনে করি আমরা এ বি একটি চাপ, এর মধ্যে বিন্দু সি, তাহলে এইটুকু আমরা নিলাম চাপ, এদের মধ্যবিন্দু সি, মধ্যবিন্দু সি। তাহলে বক্রতার কেন্দ্র ও, বক্রতার ব্যাসার্ধ আর, এবং এই তারটুকুর দৈর্ঘ্য এন। তাহলে একক দৈর্ঘ্যের ভর মনে করি এম, একক দৈর্ঘ্যের ভর মনে করি এম, এবং অ্যাঙ্গেল এ ও সি সমান সমান থিটা এবং অ্যাঙ্গেল বি ও সি সমান সমান থিটা। তাহলে আমরা লিখতে পারি এ ও বি সমান সমান থিটা প্লাস থিটা টুয়াইস থিটা। তাহলে আমরা এল সমান সমান লিখতে পারি টুয়াইস থিটা আর এল সমান সমান, তাহলে কি লিখতে পারি, একক দৈর্ঘ্য টুয়াইস থিটা আর এবি অংশের
ইনভার্স এম থিটা আর, কারণ আমরা তারটির একক দৈর্ঘ্যের ভরকে ধরেছিলাম স্মল এম। সুতরাং আমরা এটাকে বলতে পারি স্মল এম হবে ভর, একক দৈর্ঘ্যের ভর, এবং এল হচ্ছে 2 থিটা আর। সুতরাং আমরা টোটাল এবি অংশটুকুর ভর পেয়ে গেলাম 2m থিটা আর। তাহলে এই 2m থিটা আর সম্পূর্ণ কেন্দ্রমুখী বলটার যোগান দিবে, যেই বলে এটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে কেন্দ্রমুখী বল আমরা জানি হাফ mv স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলের সমীকরণ আমরা জানি mv স্কোয়ার বাই আর। তাহলে আমরা m এর মানটা বসালাম 2m থিটা আর ইন্টু ভি স্কোয়ার বাই আর। এখানে আর আর চলে গেল, থাকলো 2m থিটা ভি স্কোয়ার, যা হলো আমাদের কেন্দ্রমুখী বল। এখন পি ও বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে 2t sin থিটা। একটু আগে আমরা দেখেছি যে ক্রিয়াশীল বল পি ও বরাবর যে ক্রিয়াশীল বল সেটা ছিল t sin থিটা প্লাস t sin থিটা ইকুয়াল টু 2t sin থিটা। তাহলে এই 2t sin থিটাটাই সমগ্র কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সুতরাং আমরা বলতে পারি 2m থিটা ভি স্কোয়ার ইকুয়াল টু 2t sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2m থিটা ভি স্কোয়ার ইকুয়াল টু 2t থিটা, বা v ইজ ইকুয়াল টু রুট ওভার t বাই m। এখানে v হচ্ছে বেগ, t হচ্ছে টান, আর m হচ্ছে ভর, বা এটাকে আমরা লিখতে পারি রুট mg বাই m, বা এটাকে কেউ কেউ এটা মিউ দিয়েও লেখে। একক দৈর্ঘ্যের ভরকে আমরা মিউ লিখি, এখানে আমরা মিউ ধরতে পারতাম একক দৈর্ঘ্যের ভরকে। কোনো কোনো বইয়ে মিউ ধরে যাচ্ছে, তাহলে তোমরা মিউ দিয়েও করতে পারো, এম দিয়েও করতে পারো। আর এটা বড় এম হচ্ছে ভর, যে ভরে টানা দেওয়া আছে, আর তাই টি ইকুয়াল টু এমজি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা টানা তারের আর কম্পনের বেগ নির্ণয় করতে পারি, যা দিয়ে আমাদের অনেক অঙ্ক আছে। আমরা পরের ক্লাসে এখানের অঙ্কগুলো করব, এবং তোমরা সবাই ক্লাস করবে। আর যারা ক্লাস করছো না তারা এখন থেকে দেখবে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আর আমাদের কলেজের ওয়েবসাইট তো দেখবেই। আর যারা দেখছো ক্লাস তারা আমাকে ফোন করবে অবশ্যই, তাহলে আমি বুঝতে পারবো কতজন দেখছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। ধন্যবাদ।